নমস্কার সুধী দর্শক মন্ডলী, আমি জয়ন্ত রায় আনন্দম টিভিতে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি জানি না ঘটনাটা আপনাদের কাছে অদ্ভুত লাগবে কিনা বা নতুন লাগবে কিনা। আমি এই প্রোগ্রামে সঙ্গে নেব এমন একজন ভদ্রলোককে, যিনি নিজের আইডেন্টিটি ডিসক্লোজ করতে চান না সঙ্গত কারণে। তার একটা অভিজ্ঞতা আমরা শেয়ার করব আপনাদের সঙ্গে। যেহেতু তার আইডেন্টিটি ডিসক্লোজ করতে চান না, আমরা ধরছি তার নামটা হচ্ছে মিস্টার এক্স। আপনার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, আমি আপনি আপনার ঘটনাটা, আপনার যে অভিজ্ঞতাটা আছে সেটা একটু আমাদের দর্শক মন্ডলীর সঙ্গে share করুন। প্রথমে বলুন, আপনি কি হ্যাঁ, কলকাতার নমস্কার। বাসিন্দা, কলকাতার বাইরের বাসিন্দা? না, আমি জেলায় থাকি। বেশ। তো আপনার যে অভিজ্ঞতাটা হয়েছে সেই অভিজ্ঞতাটা জেলাতে হয়েছে না কলকাতাতে হয়েছে? আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা কলকাতাতে হয়েছে। বেশ, অভিজ্ঞতাটা কি আপনি একটু আমাদের সঙ্গে শেয়ার করুন। হ্যাঁ, অবশ্যই। অভিজ্ঞতাটা কিছুটা হলেও বিতর্কিত বলা যেতে পারে, বা একটু ভেবে চিন্তে দেখার মতো অবশ্যই। তো সেই হিসেবে আমি আমার তরফ থেকে আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে আমি যা যা দেখেছি আমি সেগুলো শেয়ার করছি। নিশ্চয়। আমার বাড়ির এক আত্মীয় কিছুদিন আগে একটা এন্ট্রান্সের পরীক্ষা দিতে এসেছিল, এবং তার সিট পড়েছিল টিসিএস গীতবিতান সেক্টর 5, যেটা সেখানে। তো এবার পরীক্ষাটা সামথিং 3-4 ঘন্টার ছিল। তো আমি ভাবলাম যে অতক্ষণ ওখানে ওয়েট করে থাকে কোনো মানে নেই। তো আমি আমার এক পরিচিত এক বন্ধু, আহ, দাদা বন্ধু টাইপের এরকম একজনের বাড়িতে আমি যেতে চাইছিলাম, যে তার বাড়ি থেকে কিছুক্ষণ বসবো, বসে পরীক্ষা শেষ হওয়ার সময় আবার চলে আসবো। বেশ তো আমি যেটা করি, আমি একটা ওলা বাইক ভাড়া করি। ওলা বেশ। বাইক বলতে যে অনলাইনে যে বাইক সার্ভিস আছে সেটা। হুম। এবং সরি, আমার একটু অসুবিধা হলো। হ্যাঁ, তো এবার আমার কাছে যে বাইকটা আছে সেই বাইকটা আসছিল একটা ওলার S1 মডেলের স্কুটি, ব্যাটারি স্কুটি। এবং বাইক চালিয়ে যে আসছিল, অ্যাপ অনুযায়ী তার নামটা হচ্ছে সোহেল খান। আচ্ছা। তো তার সঙ্গে আমার কথাবার্তা হয় যে হ্যাঁ, আমার যত ভাড়া হয়েছে, খুব স্বাভাবিকভাবে যেরকম ভাবে কলকাতাতে আরো নানা বাইকের ড্রাইভার বলে যে হ্যাঁ একটু বেশি করে দেবেন ভাড়াটা, তো আমি সেই অনুযায়ী রাজি হই যে ঠিক আছে আপনি আসুন। আমার কাছে একটা ক্যাশ আছে 500-এর একটা নোট, আমি আপনাকে বেশি বলেছেন বেশিই দেবো, কিন্তু আপনি অবশ্যই একটু ভাঙিয়ে দেবেন নোটটা। তো উনি রাজি হন আচ্ছা। এবং ক্যাবটা আমার বাইকটা বুকটা কনফার্ম হয়। হুম। তো এবার সে যখন এলো, তার বাইকে আমি যখন চাপলাম, আমার ওটিপি শেয়ার করলাম, এখানে একটা রাইড প্রশ্ন শুরু হলো। হ্যাঁ, শিওর। একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করছি। কলকাতার বুকে ওলা বুক করা বা র্যাপিডো বুক করার এক্সপিরিয়েন্স কি আপনারই প্রথমবার, না এর আগেও অনেকবার হয়েছে? না না, আমি কলকাতাতে এর আগেও এসেছি, এবং সেই রকম সময় আমি বাইকও বুক করেছি, কখনো কখনো গাড়িও বুক করেছি। তো কতজন ড্রাইভার আপনাকে এরকম ভাবে বলেছে যে একটু ভাড়াটা বাড়িয়ে দেবেন? অলমোস্ট আমি যদি রাফ হিসেবে বলি তাহলে 80-90% ড্রাইভার, কি হয়তো তার থেকে বেশি 95% ড্রাইভার বলেছে। রিসেন্টলি আমি দেখেছি যে 3-4 জন ড্রাইভারের কাছে আমি দেখেছি যারা অ্যাকচুয়াল ভাড়াতে যাচ্ছে। ওকে, তার মানে বাড়িয়ে দেওয়ার পার্সেন্টেজটা খুব বেশি। দর্শক মন্ডলী এটা নোট করবেন। আগে বলুন মিস্টার এক্স। হ্যাঁ, শিওর। তারপরে যেটা হলো, তারপরে আমি বললাম যে ঠিক আছে চলুন। তো রাইড শুরু হলো। তার একটু পরে মানে মোটামুটি হয়তো গীতবিতান থেকে আমরা 100-200 মিটার এগিয়েছি, তারপরে থেকে ছেলেটি কোশ্চেন করলো যে আচ্ছা, আপনাদের এখানে এত ভিড় দেখলাম, ভিড়টা কিসের? আমি বললাম যে একটা পরীক্ষা চলছিল, পরীক্ষার ভিড়। তারপরে সে বলছে যে কি পরীক্ষা চলছিল? আমি বললাম জয়েন্ট এন্ট্রান্স। তখন যে সে কোশ্চেনটা করলো যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কি হয়, এই কোশ্চেনটা আমার মাথায় একটু স্ট্রাইক করলো এই কারণে, কারণ একটা শিক্ষিত ছেলে যার পশ্চিমবঙ্গে বেসিক শিক্ষা রয়েছে, সে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কি হয় সেটুকু সে অন্তত জানে। কোথায় কিভাবে পরীক্ষা হয় না হয় সেটুকু না জানলেও পরীক্ষাটার কি সুবিধা সেটুকু সে জানে। তারপরে সে জিজ্ঞাসা করলো আচ্ছা, এতে কলেজে ভর্তি হওয়া যায় এরকম ইঞ্জিনিয়ারিং, তো ইঞ্জিনিয়ারিং এ কিরকম কি খরচ হয় কলেজে, বা যখন চাকরি পাওয়া যায় তখন কত মাইনের চাকরি, কিরকম কি? তো আমি যখন যখন উত্তরগুলো দিলাম, তার বেশ অবাক অবাক ভান হলো যে হ্যাঁ, এত টাকা মাইনের চাকরি পাওয়া যায়, বা এত খরচ করে কলেজে ভর্তি হতে হয়।
তো এটা শুনে আমারও খটকা লাগলো যে ছেলেটা বারবার কেন অবাক হচ্ছে। তো মানে আমি তাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ বলুন। অদ্ভুত, মানে অদ্ভুত ভাবে এই গোটা ব্যাপারটা সম্বন্ধে যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন কাকে বলে, সেটা কি কারণে হয়, এটা সম্বন্ধে কোনো জ্ঞান সেই ছেলেটির ছিল না, এবং জয়েন্ট একদমই জ্ঞান এন্ট্রান্স ছিল না, অনভিজ্ঞ। অনভিজ্ঞ। আচ্ছা, তারপর? হুম। তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনার বাড়ি কোথায়। তো বললো, দাদা আমি হাসনাবাদের ছেলে, হাসনাবাদে থাকি। আমার আরো একটু অদ্ভুত লাগলো যে হাসনাবাদ এখন বর্তমানে যেরকম ভাবে ট্রাভেল ডেস্টিনেশন হিসেবে টাকি ওই হাসনাবাদের দিকটা উঠে আসছে, তাতে এরকম যে মানে অস্বাভাবিক কিছু না যে একটা লোক সেরকম বেসিক এডুকেশন জানবে না। তখন আমার মাথায় খেললো যে আমরা অনুপ্রবেশের বিভিন্ন ঘটনা শুনে থাকি। তো আমি তাকে একদম ফ্রেন্ডলি ম্যানারে জিজ্ঞাসা করলাম যে একটা জিনিস একটু সত্যি বলুন তো দাদা, যে আপনি কি ওপার থেকে এসেছেন। ছেলেটা মোটামুটি 10-15 সেকেন্ডের পজ নিল। পজ নেওয়ার পর বলল যে হ্যাঁ দাদা, আমি আসলে 2014-তে আমার বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছিলাম, কিন্তু আপনার দেশটা আমার খুব ভালো লেগে গেছে, তো আমি এখানে থেকে যাই। এটা ছেলেটার নিজের বয়ান। আপনার দেশটা আমার খুব ভালো লেগে গেছে। এক্স্যাক্টলি। হুম। তো তারপর আমি বললাম যে ঠিক আছে। এবার আমি দেখলাম যে যেহেতু এটা অবশ্যই সিকিউরিটি কনসার্ন একটা, যে একজনের দেশ ভালো লাগছে বলে সে ঘুরতে এসে থেকে যাচ্ছে, সাধারণত ট্রাভেলিং ভিসাতে তো সেরকম ভাবে থাকা যায় না। তো আমি ছেলেটার সঙ্গে ফ্রেন্ডলি ম্যানারে জিজ্ঞাসা করতে থাকলাম যে আপনার কিরকম কি হোয়ার অ্যাবাউটস যেগুলোকে বলি আমরা। তো ধীরে ধীরে কথা এগোতে থাকলো, এবং কথা কিরকম ভাবে এগোলো আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা একটা জিনিস বলুন, যে আপনি 2014 থেকে আছেন 10 বছর, তাহলে আপনার কাছে তো মোটামুটি সব ডকুমেন্টস রেডি হয়ে আছে এখন। বলছে হ্যাঁ, সব ডকুমেন্টস রেডি হয়ে গেছে বলেই তো আমি এরকম ভাবে বাইক চালাচ্ছি, আমার ড্রাইভিং লাইসেন্স আছে বলে রাইট, চালাচ্ছি। রাইট। ড্রাইভিং লাইসেন্স থাকা মানে আধার কার্ড থাকা। অবশ্যই। আমি বলছি এটা নিয়ে। তো আমি যেটা বললাম যে আমরা তো নানা জায়গায় খবর পাই যে অত হাজার তত হাজার টাকাতে জাল আধার কার্ড বানিয়ে দেওয়া হয়, এরকম কানে খবর আসে। শিওর তো জানি না কোথাও। তো আপনার কিরকম কি খরচ হলো। তো ছেলেটি যেটা বললো যে আমি অ্যাকচুয়ালি আমার এলাকায় খবর টবর নিচ্ছিলাম, তো ওখানে দালালরা বলছিল 3,000 4,000 টাকা। তো আমি যেটা করলাম, আমি 2-3 বার ওই অফিসগুলোতে ঘুরলাম। তো অফিস থেকে আমাকে 1,000 টাকাতে আধার কার্ড করিয়ে দেওয়া হলো। এখানে আরেকটা জিনিস, যে আমি আরো 2-3 বার ফ্রেন্ডলি ম্যানারে জিজ্ঞাসা করলাম যে কোন অফিস বা কোন ডেজিগনেশনের অফিসার, এগুলো কিন্তু আমাকে কিছু জানালো না। ও সম্পূর্ণভাবে এড়িয়ে গেল, এটা ওটা অন্য কথা বলে যে ওয়েদার কেমন বা রাস্তায় জ্যাম আছে এরকম কথাবার্তা বলে মানে সন্তর্পণে এড়িয়ে যাওয়া যেটাকে বলা হয়, সেইভাবে এড়িয়ে গেল। আচ্ছা, তারপর আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছে ছেলেটাকে কি ক্যাশেই পেমেন্ট করলেন? না, এর মাঝখানে আরো কিছু ঘটনা আছে, আমি সেগুলো একটু বলে নিই। হ্যাঁ। যেটা বললো যে আমার 1,000 টাকায় আধার কার্ড হয়ে গেছে, বললাম আচ্ছা ঠিক আছে। দিয়ে তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার এই দেশে কি রকম লাগছে, কারণ সে ততক্ষণে তার বয়ান অনুযায়ী সে আমার কাছে এক্সপোজড। তো আমি সুতরাং আমি জিজ্ঞাসা করতে পারি যে আমার দেশে তার কি রকম লাগছে। সে বললো যে দেখুন দাদা, আমি এখানে যা রোজগার করছি সেটা আমি অ্যাভারেজ হিসেবে দেখলে সারাদিনে খাটাখাটনি করে আমি 1,000 টাকা পাচ্ছি। এটা যদি আমি বাংলাদেশে করতাম তাহলে 600 থেকে 700-এর মধ্যে কিছু একটা পেতাম। অর্থাৎ হিসেব মতো ছেলেটির এক এক মাসে 8-9 হাজার টাকার কাছাকাছি এক্সট্রা রোজগার ভারতে হচ্ছে, ভারতীয় টাকায়, যেটা সে বাংলাদেশে পেত না। এবং তারপর আমি জিজ্ঞাসা করলাম যে আপনার আপনার দেশে আপনার বাড়ি কোথায়। তো বললো আমার বাড়ি যশোরে। এবং যখন জিজ্ঞাসা করলাম যে ওখানে কে থাকে না থাকে, তো বললো যে আমার মা আছেন এখন, এবং বাবা খুব ছোট বয়সে মারা গেছিলেন। তো খাটাখাটনি করে উঠতে হচ্ছিল। আমি দেখলাম যে এখানে একই রকম লেবার দিয়ে আমি বেশি ভালোভাবে থাকতে পারছি, তো আমি থেকে যাই। এবং তার সঙ্গে সঙ্গে যে কথাবার্তাগুলো হলো, যে সে বলছে যে এরকম ভাবে এখন পলিটিক্যালি অনেক কিছু চেঞ্জ হচ্ছে আমাদের চারপাশে, এবং সেটা খুব স্বাভাবিক যে পলিটিক্যাল মুভমেন্ট পশ্চিমবঙ্গে অনেক রকম হচ্ছে। তো আমাকে একটা কথা বলে যেটা স্ট্রাইক করলো, যে আপনাদের প্রধানমন্ত্রী আমাদেরকে কিন্তু কোনোভাবে তাড়াতে পারবে না। এটা হচ্ছে তার কথা, এটা ভার্বালি বলেছে, এর কোনো লিখিত প্রমাণ বা কোনো কিছুই নেই, কিন্তু এটা আমাকে বলেছে যে প্রধানমন্ত্রী তাড়াতে পারবে না। তো আমি বললাম যে প্রধানমন্ত্রী তাড়ানোর ব্যাপার তো কোনো রকম সেরকম কিছু আমরা শুনিনি, এরকম নানা রকম গুজব মাঝে মাঝে ওঠে, ঝামেলা টামেলা হয় সেসব নিয়ে। তো তাড়াতে পারবে না কেন। বলছে আমাদের তো সবকিছু ডকুমেন্ট এখানে হয়ে গেছে, আমরা ভোটার কার্ডে ভোট দিচ্ছি, তো তাড়ানোর আর কি আছে, তাড়াবে কি করে, আলাদা করবে কি করে। এবং তারপরে যেটা বললো যে আমি তো এরকম ভাবে প্ল্যানও করে রেখেছি, সামনের মাসে আমি পারলে, সরি আমি একটু ভুল বললাম, সামনের বছরে আমি পারলে 1 কাঠা 2 জায়গা একটু কিনবো, কিনে মাকে যশোর থেকে নিয়ে আসবো। আমি বললাম আচ্ছা, আচ্ছা ঠিক আছে। মাকে নিয়ে আসবে এখানে? মাকে নিয়ে আসবে এখানে, এক্স্যাক্টলি। এখানে জায়গা কিনে মাকে নিয়ে আসবে।
তার সঙ্গে আরো একটা কথা, যেটা ছেলেটি যেটা বললো যে ও এই এই 2014 থেকে 2024-এর মধ্যে 10 বছর অনেক সময়, তো এর মাঝখানে কোনো এক সময় আর একটা বাইক কিনেছে, সেটা একটা স্প্লেন্ডার। কিন্তু সেটা কোথায় আছে বা ভাড়ায় সেটাও খাটাচ্ছে কিনা বা এরকম কিছু, সেই ব্যাপারে আমাকে জানায়নি। তারপরে যেটা হলো, তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি তো তাহলে এরকম ভাবে ঘুরছেন, তো আরো নিশ্চয়ই শহরে গেছেন। আমার বেসিক্যালি জানার উদ্দেশ্য ছিল যে ও আর কোন কোন শহরে পৌঁছাতে পেরেছে। তো আমাকে বললো যে হ্যাঁ, দিল্লি, বোম্বে, চেন্নাই এইসব শহরগুলোতে আমি গেছি, হায়দ্রাবাদে গেছি, এবং কোথাও কোনো অসুবিধা হয়নি। তো অসুবিধা হয়নি শুনে আমি জিজ্ঞাসা করলাম যে অসুবিধা কি কেন হয়নি। বলছে দাদা, আপনাদের হিন্দুদের রীতিনীতি কালচার সবই তো আমি দেখে নিয়েছি, সবই আমরা করতে পারি, তো আমাদের তো আলাদা করার মতো কোনো উপায় নেই। তো আমাকে কোথায় যাবো আর ঘুরতে, আর সেখানে অসুবিধা কিরকম ভাবে হবে। মোটামুটি এতটা অব্দি কথা হলো। তারপরে আমি দেখলাম যে ব্যাপারটা সত্যি কিছুটা হলো কনসার্নিং। তো আমি ছেলেটাকে নামার আগে বললাম যে আমি আপনাকে ক্যাশ পেমেন্ট করবো বলেছিলাম, আমি আপনাকে অনলাইনেই দেবো, আপনি একটু আমার কিউআর কোডটা দেবেন। তো কিউআর কোড দিল, আমি নাম সার্চ করলাম, দেখলাম হ্যাঁ তার নাম আছে সোহেল খান, নাম সোহেল খান নামই আছে। এবং সেকেন্ড যেটা হচ্ছে যে ওর ফোন নাম্বারের সঙ্গে কোটাক ব্যাংকের ইউপিআই আছে, @কোটাক টাইপের যে ইউপিআই গুলো হয়। তো আমি পেমেন্ট করলাম তাকে, তার মতো পেমেন্ট করলাম। এবং পেমেন্ট করার পর সে ট্রিপ ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে সে বলে দিল যে দাদা, আসলে আমার বাড়ি যাত্রাগাছির দিকে। এটা হচ্ছে তার মুখ থেকে শোনা আমার টোটাল বয়ানটা। এবং প্রোটোকল অনুযায়ী সুরক্ষা দপ্তরে যেখানে যেখানে যাত্রাগাছি মানে জানানো, নিউ আমি টাউন সেখানে যাত্রাগাছি। জানিয়েছি। যাত্রাগাছি মানে নিউ টাউন যাত্রাগাছি, রাইট? নিউ টাউন যাত্রাগাছি, এক্স্যাক্টলি। আমি তারপরে দেখলাম যে এটা যথেষ্ট সিকিউরিটি কনসার্নিং লাগলো, তো আমি সেই দিনই পরে রাত্রের দিকে আমি সিকিউরিটি দপ্তরে যেখানে যেখানে মেল করা দরকার সেখানে মেল করে জানিয়ে দিয়েছি ঘটনাটা। ওকে, এই কাজটা আপনি একজন ভারতীয় নাগরিক হিসেবে আপনার পক্ষে যেটা উচিত, একদম ঠিক কাজ করেছেন। হ্যাঁ। কোনো উত্তর পেয়েছেন কি পাননি আমি জানি না, কিন্তু আপনার তরফ থেকে আপনি একদম সঠিক কাজ করেছেন। হুম। এর পরবর্তীকালে ছেলেটির সঙ্গে কি আপনার আর কোনো যোগাযোগ হয়েছিল? না, আর কোনো রকম কিছু যোগাযোগ হয়নি। কিন্তু আমি ওর নাম্বারটা ট্রু কলার দিয়ে সার্চ করে দেখেছি, ওর ফোন নাম্বারটা সবার কাছে সোহেল খান হিসেবে সেভ করা আছে, ট্রু কলারের সার্ভারে যেরকম ভাবে দেখায়। ওকে, তো যদি প্রয়োজন পড়ে আমরা সেই নাম্বারটা পেতে পারি। অবশ্যই। বেশ, ধন্যবাদ মিস্টার এক্স, ধন্যবাদ এক্স। আপনাকে আমি অশেষ ধন্যবাদ জানাই আমাদেরকে এই অত্যন্ত শঙ্কাজনক খবরটা দিয়ে। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের দর্শক মন্ডলীর কাছে এই খবরটা পৌঁছানোর চেষ্টা করব। এবং আমরা এতদিন ধরে বলে আসছিলাম যে কেবলমাত্র বর্ডার এরিয়াতে নাকি অনুপ্রবেশের ঘটনা ঘটছে, কিন্তু আপনার এই অভিজ্ঞতা থেকে একদম জলের মতো পরিষ্কার যে পশ্চিমবঙ্গের হার্ট একজন অনুপ্রবেশকারী, অবশ্যই অনুপ্রবেশকারী বলবো, এ তো শরণার্থী নয়, অনুপ্রবেশকারী বলবো, কারণ সে কোনো ধর্মীয় কারণে তার দেশ থেকে বিতাড়িত হয়নি, সে জাস্ট বেড়াতে এসেছিল, বেড়াতে এসে তার এই জায়গাটাকে নাকি ভালো লেগে গেছে এবং সে এখানে থেকে যেতে মনস্থ করেছে। আমার ইচ্ছা, আমি থাকতেই পারি। আর বর্তমান প্রশাসন, পশ্চিমবঙ্গের প্রশাসন উদাসীন ভাবে আছেন যে এদের চিহ্নিতকরণের কোনো বন্দোবস্ত নেই। উল্টে তো বর্তমান প্রশাসন এমনকি এটাও বলছেন যে আমরা সিএ হতে দেব না, আমরা এনআরসি হতে দেব না। তো দর্শক মন্ডলী, আপনাদের কাছে আমার চ্যানেলের তরফ থেকে, বা চ্যানেল যদি নাও হয়, একজন সাধারণ ভারতীয় নাগরিক হিসেবে আমার প্রশ্ন, অনুপ্রবেশ যে একটা জ্বলন্ত সমস্যা ভারতবর্ষে, এটা আমরা বহুদিন ধরে শুনছি, বহুদিন ধরে জানছি। আমরা জানি না আমার আশেপাশে কতজন অনুপ্রবেশকারী রয়েছেন। আমি মাঝে মধ্যেই ওলা বাইক বা ওই যে যেটা আছে র্যাপিডো ব্যবহার করি,
এবং সত্যি কথা বলতে কি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে এই রকম খান বা মোহাম্মদ নামধারী প্রচুর ড্রাইভার কিন্তু ওলাতে বা র্যাপিডোতে বাইক চালায়। এটাও একটা অভিজ্ঞতা আমার, এটা আমি শেয়ার করি আপনার মাধ্যমে, যে অন্যরকম নাম যদি হয়, অর্থাৎ কিনা হিন্দু পদবীধারী কোনো নাম যদি হয়, তারা যতটা ইগার হন একটা সার্ভিস দেওয়ার জন্য, এরা কিন্তু তার থেকে ঢের 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 বেশি ইগার। কিছুদিন আগে একটা শুটিং সেরে আমি ফিরছিলাম কলকাতাতে, অত্যন্ত ভোরবেলায় এসে নেমেছি শিয়ালদা স্টেশনে, এবং ওই সময় র্যাপিডোর মাধ্যমে আমি 10টা বাইক বুক করার চেষ্টা করেছিলাম। 10টা মানে 10 বার বাইক বুক করার চেষ্টা করেছিলাম। একজনকেই আলটিমেটলি পেয়েছিলাম যে বলেছিল যাব। কেউ অত সকালবেলায় যা ভাড়া দেখাচ্ছিল তার ডবল চাইছিল, কেউ সামান্য বেশি চাইছিল, কিন্তু একজন শেষ অব্দি বলেছিল হ্যাঁ দাদা আমি যাব, এবং নামটা কিন্তু এইরকম ধরনেরই একজন নামধারী, আমাকে সে পৌঁছে দিয়েছিল। প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে, আপনি ওলা বাইকস বলুন, ক্যাব বলুন, র্যাপিডো বাইক বলুন, খাবার ডেলিভারি করে জোম্যাটো, তারপর অন্যান্য যত অ্যাপ ডেলিভারি যতগুলো অ্যাপ আছে, এই কাজগুলো এই পশ্চিমবঙ্গের বাসিন্দা বা এই পশ্চিমবঙ্গের বেকার ছেলেপুলেগুলো, একে তো এখানে শিক্ষা ব্যবস্থা এমন একটা জায়গায় গেছে যে সঠিকভাবে শিক্ষিত কেউ হতে পারে না। দ্বিতীয়ত, চাকরি বাকরির অবস্থা, যেহেতু কোনো ইন্ডাস্ট্রি নেই, চাকরি বাকরির অবস্থা এতটাই খারাপ যে এরকম ধরনের মিনিয়াল জবগুলোকে করেও কিন্তু অনেকে তাদের মানে প্রাসাচ্ছাদনের বন্দোবস্ত করেন, সংসার প্রতিপালন করেন। আমার অভিজ্ঞতা আছে, আমি তিলজলা এলাকার একটি ছেলের সঙ্গে আমার আলাপ হয়েছিল। সেই ছেলেটি দুর্ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে খান পদবীধারী নয়, তবে কিন্তু সে করছে, তার ফ্যামিলিকে সেই করছে। প্রশ্নটা আপনাদের কাছে আমরা রাখবো যে আপনার পারিপার্শ্বিকে কতজন এরকম মানুষ রয়েছেন, ভবিষ্যতে যখন ওলা বাইক ধরবেন, উবের বাইক ধরবেন বা জোম্যাটোর মাধ্যমে কোনো ডেলিভারি আনাবেন, আপনারা কাকে পয়সা দিচ্ছেন? অনলাইনে পেমেন্ট করলে তার নামটা ওঠে। আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা অবশ্যই যথাযোগ্য জায়গায় কমপ্লেন গুলো জানাবেন। আজকের মতো নমস্কার।